আজ ঐতিহাসিক ৭ মার্চ। এই দিনে নির্মলেন্দু গুণের একটা কবিতা যদি পাঠ না করি তবে আমার মনে হয় না ৭ মার্চ আমার ব্যক্তিগত জায়গা থেকে পূর্ণ হবে। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কেরুধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শুনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের ৭ মার্চ রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, প্রত্যেকটা কর্মযজ্ঞে, প্রত্যেকটা কর্মক্ষেত্রে ৭ মার্চ অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। কারণ এই ৭ মার্চের মধ্য দিয়ে বাঙালি মুক্তির যে পথ সেটা খুঁজে পেয়েছিল। ৭ মার্চ বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। ৭ মার্চের ভাষণ, এই ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতি বুঝে নিয়েছিল তাদের মুক্তির সংগ্রাম কেমন হবে। পরবর্তীতে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। কিন্তু বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত সুশীল, তথাকথিত গণমাধ্যম কর্মী বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিতর্কিত করার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু পারেনি। বঙ্গবন্ধুকে আপনারা ইতিহাস থেকে কখনো মুছে দিতে পারবেন না। হয়তোবা বিভিন্ন আইন কানুন জারি করে বঙ্গবন্ধুকে কটাক্ষ করতে পারবেন, বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করতে পারবেন। একজন মানুষ তার জীবনের ১৩টা বছর স্বাধীনতার জন্য, সংগ্রামের জন্য জেল খেটেছেন। বাঙালির শৃঙ্খল মুক্তির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করতে পারবেন না। ইতিহাস কখনো বদলানো যায় না, পরিবর্তন করা যায় না। সুতরাং আপনারা যতই চেষ্টা করেন না কেন বাংলাদেশের ইতিহাসকে পরিবর্তন করতে পারবেন না। এই বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যতদিন থাকবে ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অমর থাকবেন। ৭ মার্চ জাতীয় দিবস। এই ঐতিহাসিক ৭ মার্চের জাতীয় দিবসকে অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ২০২৪ সালের অক্টোবরের ১৬ তারিখ ৭ মার্চ সহ জাতীয় আরো ৮টি দিবস বাতিল ঘোষণা করে। বাংলাদেশের মানুষ ৭ মার্চের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে প্রস্তুতি নিয়েছিল যুদ্ধে যাওয়ার জন্য। কিন্তু অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার, পাকিস্তান সমর্থিত সরকার ক্ষমতায় এসে ৭ মার্চের সেই ভাষণকে বিলুপ্ত ঘোষণা করে। এটা দেখার পর কোনো বাঙালি, বাংলাদেশপন্থী মানুষ, মুক্তিযুদ্ধপন্থী মানুষ কেউ কখনোই স্বাভাবিকভাবে নেয়নি। সেদিনের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ করে দিয়েছিলেন তিনি রাজাকারদের সরকার, তিনি জামাতের সরকার, তিনি পাকিস্তানের সরকার, তিনি বাংলাদেশের মানুষের কোনো সরকার ছিলেন না। বঙ্গবন্ধু যখন বলেছিলেন, ভাইরা আমার, আজ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, বিশ্বাস করেন আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। এই ভাষণ শোনার পর যে মানুষের গায়ের লোম দাঁড়িয়ে যাবে না, যার মধ্যে স্বাধীনতার সেই স্পৃহা সৃষ্টি হবে না, আমি নির্দ্বিধায়, নিঃসন্দেহে, অকপটে বলে দিতে পারি তার মধ্যে দেশপ্রেম বলে কোনো শব্দ নাই। যে ব্যক্তি বাংলাদেশের পরাধীন মানুষের মুক্তির জন্য নিজের সবটুকু বিসর্জন দিয়ে দিয়েছেন, তাকে বাংলাদেশের মাটিতে অসম্মানিত করা হয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবের মাথায় প্রস্তাব করা হয়েছে। বাঙালি জাতির একজন মানুষ হিসেবে লজ্জায় মুখ লুকানো উচিত ছিল সেদিন থেকেই। এরপর থেকে আপনাদের উচিত ছিল আপনাদের স্বাধীনতা সংগ্রামের জন্য পুনরায় লড়াই করা, কিন্তু আপনারা সেটা করেন নাই। বাংলাদেশের ৭২-এর সংবিধান, এই সংবিধানে স্পষ্ট উল্লেখিত আছে জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধুকে স্মরণ করতে হবে, শ্রদ্ধা করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা জায়গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকতে হবে। রেখেছে? রাখেনি। বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হয়েছে। এখন তো বাংলাদেশে নির্বাচিত সরকার, তবু কেন জাতির পিতাকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হচ্ছে না? কারণ বিএনপি কখনোই বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেয় নাই। যদিও বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান, তিনি বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিলেন, দিয়েছিলেন, কারণ এর বাইরে আর কোনো অপশন নেই। জাতির পিতা একজনই থাকে। পৃথিবীতে সব জাতির পিতা আছে। আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতবর্ষ, তাদের জাতির পিতা আছে। পাকিস্তান রাজাকারদের প্রিয় স্বদেশ, সেখানেও জাতির পিতা আছে। প্রত্যেকটা দেশেই একটা জাতির পিতা থাকে, সেই জাতিকে তারা পথ দেখান।
সেই জাতির স্বাধীনতার পেছনে তাদের ত্যাগ থাকে, অবদান থাকে। বাংলাদেশের ক্ষেত্রেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হে জেনজি প্রজন্ম, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, একজন মানুষ তার জীবনের 13টা বছর জেলের অন্ধকারে কাটিয়েছেন শুধুমাত্র তোমাদের মুক্তির জন্য। বঙ্গবন্ধু যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, বঙ্গবন্ধু যদি 7 মার্চের ভাষণে বক্তব্য না দিতেন, তোমরা কোনোদিনও আজ এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে বড় বড় কথা বলতে পারতা না। তোমরা কোনোদিনও স্বাধীনতার স্বাদ পেতে না। তোমরা কোনোদিনও বুক ফুলিয়ে রাস্তায় লড়াই করতে পারত না। এই জাতির পিতা তোমাদেরকে মুক্তি এনে দিয়েছিল। এই জাতির পিতা তোমাদেরকে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে সর্বোচ্চ সহায়তা করেছিলেন। এককভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর নামে, একথা অস্বীকার করবার কোনো সুযোগ নাই, কেউ করতে পারবে না। আমাদের মুক্তিযোদ্ধারা হয়তো অনেকেই চলে গেছেন, পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। এই মুক্তিযোদ্ধাদের অবদান তোমরা ভুলে গেলা? জেনজি প্রজন্ম, তোমরা কি কখনো ইতিহাস পড়ে দেখেছো স্বাধীনতার জন্য শেখ মুজিবের অবদান কি ছিল? তোমরা কি শুধুমাত্র পিনাকি ইলিয়াসের দেওয়া তথ্য নিয়েই সবসময় কথা বলার চেষ্টা করো? জেনজিদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, একটু পড়াশোনা করো, জানার চেষ্টা করো। বাংলাদেশের দালাল কোনো রাইটারের বই তোমরা পড়ো না, কারণ যখন যেই সরকার ক্ষমতায় থাকে তখন বাংলাদেশের লেখকরা সেই সরকারের তেলমর্দন করে, তাদের তুষামতি করে যা যা লেখা যায় তাই লিখে। তোমরা বই পড়ার চেষ্টা করো। নির্মলেন্দু গুণের এই কবিতা পড়ো, বারবার পড়ো, একবার না বারবার পড়ো, বুঝো, বুঝার চেষ্টা করো। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন মন দিয়ে পড়ার চেষ্টা করো, তাহলে বুঝবা বাংলাদেশের মানুষের জন্য জাতির পিতার অবদান ঠিক কতখানি ছিল। তোমরা অসমাপ্ত আত্মজীবনী পড়ো, তোমরা কারাগারের রোজনামচা পড়ো, অনেক কিছু জানতে পারবা, অনেক কিছু। জাতির পিতাকে অসম্মান করার নজির শুধুমাত্র বাংলাদেশই দেখিয়েছে। জিন্না, মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের জাতির পিতা, জিন্নাকেও অসভ্য বর্বর পাকিস্তান কখনো এভাবে অসম্মান অপদস্থ করে নাই। আজ 7 মার্চ, গতকাল রাতে ধানমন্ডি 32 নম্বরে দেখলাম ব্যারিকেড দেওয়া হয়েছে, সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেখানে কেউ শ্রদ্ধা জানাইতে যেতে পারবে না। কারণ সেই পুরা বাড়ি অনেক বড় কিছু, সেই পুরা বাড়িতে অনেক দৈত্য লুকিয়ে আছে, যার ভয়ে এই সরকার সেটাকে আবারও পুলিশ নিরাপত্তার মধ্যে রেখে দিয়েছে। অনেকে ভেবেছিলেন না তারেক রহমান ক্ষমতায় আসার পর সাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করবে, সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়েছিল, এটাই তার সবার আগে বাংলাদেশ। বিএনপি কখনোই বাংলাদেশ আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে দেবে না, আমরা অনেকেই ভেবেছিলাম, আমি নিজেও ভেবেছিলাম হয়তোবা তারেক রহমানের মধ্যে একটা চেঞ্জ আসছে। দীর্ঘদিন পশ্চিমা সংস্কৃতিতে ছিলেন, হয়তোবা তিনি পরিবর্তন হয়েছেন, হয়তোবা তার মধ্যে উপলব্ধির জায়গা সৃষ্টি হয়েছে। কিন্তু কয়লা ধুইলে কখনো যে ময়লা যায় না, জনাব তারেক রহমান তার উজ্জ্বল দৃষ্টান্ত। ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 10টির উপরে ধর্ষণের ঘটনা ঘটেছে। ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে 50টির উপরে খুনের ঘটনা ঘটেছে। ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রায় 40 জনের উপরে নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, মব করা হয়েছে। কোনো কিছুই পরিবর্তন হয়নি, অদূর ভবিষ্যতেও পরিবর্তন হবে না। গতকাল আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করার অপরাধে 50 জনের নামে মামলা হয়েছে এবং তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলতেছে। কিসের পরিবর্তন দেখলাম আমরা? অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ ছিল, জনগণের ম্যান্ডেট ছিল না, এখন জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসছে। কিন্তু বিএনপি কি আদৌ গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চায়? বিএনপি কি চায় না তারা পূর্ণমেয়াদে ক্ষমতায় থাকুক? বাংলাদেশের মানুষের ক্ষোভ ধীরে ধীরে পুঞ্জীভূত হচ্ছে। যখন একটা সময় বিস্ফোরণ ঘটবে, এটার সামাল দেবার মতো সক্ষমতা এই সরকারের নাই। আমি এটা বিশ্বাস করি। এই সরকার হাওয়ার উপর ভাসমান। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে জায়গায় এসে ঠেকেছে, এই সরকার কখনোই কাভার করতে পারবে না, কখনোই সম্ভব না। এটা লিখিত দিতে পারি। সবশেষে এটাই বলবো, জেনজি প্রজন্ম, বাংলাদেশের বিপথে যাওয়া প্রজন্ম, বাংলাদেশের সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, সুশীল, চিকিৎসক, শিক্ষক, ইঞ্জিনিয়ার, সবাই, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যারা আমার ভিডিও দেখেন, আপনারা যারা বঙ্গবন্ধুর বিরোধিতা করেন, আপনারা যারা বাকশালের বিরোধিতা করেন, আপনারা কি জানেন বাকশাল কি? আপনাদেরকে আমি যদি প্রশ্ন করি বাকশাল কি ছিল, বাকশাল কেন গঠন করা হয়েছিল, আপনারা উত্তর দিতে পারবেন? পারবেন না। আপনারা 72 থেকে 75-এর বিভিন্ন ঘটনা নিয়ে বঙ্গবন্ধুকে প্রশ্নবিদ্ধ করেন। আপনারা কি জানেন 72 থেকে 75-এ বাংলাদেশের পরিস্থিতি কি ছিল? যুদ্ধের পর বিধ্বস্ত একটা দেশ, বিধ্বস্ত তার অর্থনীতি, বিধ্বস্ত সামাজিক অবকাঠামো, বিধ্বস্ত কল কারখানা, রাস্তাঘাট, সবকিছু। স্বাধীনতার পর
এই বিধ্বস্ত দেশটাকে তিনি সামনে নিতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের সেই চোরেরা, সেই লুটেরারা কম্বল চুরির মতো ঘটনা ঘটিয়েছিল। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে পুনর্গঠনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। বঙ্গবন্ধু সেই চ্যালেঞ্জ মোকাবেলার সামর্থ্য রাখেন বিধায় তিনি করার চেষ্টা করেছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষের চুরির অভ্যাসের কারণে দুর্ভিক্ষ সামাল দেওয়া যায়নি। এই দুর্ভিক্ষের জন্য বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষ বিতর্কিত করার চেষ্টা করেন। যে শ্রেণীর মানুষরা, তাদের উদ্দেশ্যে বলছি, জনাব তারেক রহমান স্টেবল অর্থনীতিতে বসেছেন ক্ষমতায়। এখন তো বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, উন্নয়নের জোয়ার বাংলাদেশে বইছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে কোথায় নিয়ে পৌঁছেছেন এটা তো আপনারা স্পষ্ট দেখেছেন। এখন যদি তারেক রহমান ক্ষমতায় থাকাকালীন দেশে জ্বালানি সংকট সৃষ্টি হয়, দেশে খাদ্যের সংকট সৃষ্টি হয়, তখন কি তারেক রহমানকে আপনারা চোর বলবেন, বাটপার বলবেন? তারেক রহমান তো চৌকস শাসক। ঠিক এমনটাই হয়েছিল বঙ্গবন্ধুর সময়। সংকট সৃষ্টি হয়েছিল। এই সংকট সামাল দিতে গেলে প্রত্যেকটা শ্রেণী-পেশার মানুষকে তাকে সহায়তা করার প্রয়োজন ছিল, কিন্তু মানুষ সেটা করে নাই। বঙ্গবন্ধুকে ব্যর্থ বানানোর জন্য প্রত্যেকটা শ্রেণী সর্বোচ্চ ষড়যন্ত্র করেছে। পাশাপাশি পাকিস্তানি বাচ্চা যারা বাংলাদেশে ছিল, এরা সবটুকু ষড়যন্ত্র করেছে। আন্তর্জাতিক বিভিন্ন চক্রান্তকারীরা এই ষড়যন্ত্রে সম্পৃক্ত ছিল, যার কারণে ৭২ থেকে ৭৫ বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক করার একটা জায়গা চলে আসে। একবারও ভেবে দেখেছেন তৎকালীন সময় বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা কতটুকু ছিল? মিথ্যাচার, ইতিহাস বিকৃতি। ৭৫ বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবন্ধুর নামে প্রত্যেকটা বই নিষিদ্ধ ছিল। বঙ্গবন্ধুর ভাষণ, ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ ছিল সারা বাংলাদেশে। যে জাতির পিতা বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, সেই জাতির পিতার ভাষণ বাংলাদেশে চালাতে দেওয়া হতো না, যেটার পুনরাবৃত্তি আমরা ২০২৬ সালে এসে দেখতে পাচ্ছি। এ জেনজি প্রজন্ম, তোমাদের কি বিবেক নাই? তোমরা কি বুদ্ধিহীন? তোমরা কি প্রতিবন্ধী? আজ বাংলাদেশে ৭ মার্চ, অথচ বঙ্গবন্ধুর ভাষণ আমরা কোথাও শুনতে পাচ্ছি। যে ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছিল, যে ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ জাতীয় পতাকা মানচিত্র পেয়েছিল, সেই ভাষণ বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেল। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরেও ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা করা হচ্ছে না। যে বাতিল আদেশ দেওয়া হয়েছে সেটাকে খারিজ করে দেওয়া হচ্ছে না। কেন? কারণ এই সরকার আওয়ামী লীগকে কখনোই স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেবে না। এটা স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। আপনারা যতই বলেন তারেক রহমান ভালো হয়েছে, আমি বারবার বলি কখনো মানুষ হতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওর মাধ্যমে ৭ মার্চের ভাষণের সেই ঐতিহাসিক তাৎপর্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্য, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে সকল নিহত শহীদ মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রমহারা প্রত্যেকটা মা বোনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।